নমস্কার বন্ধুরা, পিয়ালি পাত্র কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে বানাতে চলেছি, দেখো আজকে এঁচোড় চিংড়ি, যেটা খুব সহজে বাড়িতেই কম উপকরণ দিয়েই তোমরা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে। তার জন্য কি কি লাগছে দেখো, আলু আর এঁচোড় তো লাগবেই। আমি এখানে দেখো প্রথমেই আলুগুলোকে বেশ একটু ডুমো ডুমো মতন করে কেটে নিয়েছি। তারপরে মেন উপকরণ হচ্ছে এঁচোড়। আর এঁচোড়টা দেখো একদম গোটা একটা এঁচোড় নিয়েছি, ছোট দেখে, একদম মিডিয়াম সাইজের একটা ছোট দেখে একটা এঁচোড় নিয়েছি। এই এঁচোড়টাকে প্রথমে এইভাবে দু আধখানা করে নিতে হবে। দু আধখানা করে দেখো প্রচুর আটা হয়েছে, আটাগুলোকে একটুখানি যদি পারো একটু মুছে নিলেও হয়ে যাবে। আর এরকমভাবে আমাদের কাটতে সুবিধার জন্য আমরা এরকম 3-4 টুকরো করে একটু কেটে নিলে সবথেকে সুবিধা হয়। আর সঙ্গে নিতে হবে একটুখানি তেল মাখানো কোনো কাপড় ছেঁড়া হোক বা কিছু, বা হাতে করেও এমনি তেল মাখিয়ে করতে পারো। এরকম টুকরো টুকরো করে কেটে নিলে আমাদের খোসাগুলো ছাড়াতেও খুব সুবিধা হয়। আর দেখো এইভাবে আমরা ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। করে নেওয়ার পরে আর পেছনে খোসাগুলোকে আমরা এইভাবে আস্তে আস্তে করে কেটে নিচ্ছি, যাতে খোসাটা বেশ ভালো করে ছাড়ানো হয়ে যায়। আর ভেতরে যে ডান্ডিটা থাকে সেই ডান্ডিটাকেও আমরা কেটে ফেলবো ভালো, কেননা ওই ডান্ডিটা সেদ্ধ হয় না। সেই জন্য আমরা এই ডান্ডিটাকে কেটে ফেলে আর সঙ্গে সঙ্গে কিন্তু জলে ফেলে দিতে হবে। আর যেহেতু এইটা থেকে আঠা বেরোয় সেই জন্য আমাদের জলে ফেলে কাজ করতে হবে। আর দেখো তারপরে আমরা এঁচোড়গুলোকে ভালো করে ধুয়ে আমরা প্রথমে প্রেসার কুকারে একটু সিটি ফেলে নেব, 2টো সিটি ফেলে নেব, যাতে ওর আঠার ভাবটাও কেটে যায় আর এর একটু সেদ্ধ ভাবটাও হয়ে যায়। আর দেখো এর মধ্যেই আমি একটুখানি অল্প পরিমাণে নুন আর একটু হলুদ দিয়ে জল দিয়ে আমরা এটাকে সিটি ফেলে নেব। বেশি ফেলতে হবে না, এতে 2টো সিটি ফেললেই মোটামুটি হয়ে যাবে, এর নরমটাও হয়ে যাবে আর এদিকে আঠাটাও বেশ বেরিয়ে যাবে, একটা কষালো ভাব, একটা রসটা জলটা বেরোবে। আর দেখো এটা সিটি ফেলার পর আমরা এদিকে ওটা ছাঁকতে দিয়ে দিয়েছি জলটাকে। তারপরে এইদিকে কড়াতে তেল দিয়ে এই ডুমো ডুমো করে আলুটাকে, খুব ডুমো নয়, মিডিয়াম সাইজের একটু আলুটাকে টুকরো করে আলুটাকে তার মধ্যে নুন হলুদ দিয়ে আমরা ভালো করে এইটা আলুটাকে ভেজে নেব। দেখো আলুটা ভাজা হয়ে যাওয়ার পর তুলে নিয়েছি। তারপরে কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে তেজপাতা, দারচিনি আর একটু এলাচ থেতো করে দিয়ে দিয়েছি। আর এইটা ফোড়নটা যেই একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরেই আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। বেশ অনেকটা পরিমাণেই পেঁয়াজটা দিয়েছি, বড় সাইজের 3-4টের মতন আমরা পেঁয়াজ দিয়েছি বড় সাইজে। এবার সেইটাকে মিহি করে চিড়ে চিড়ে করে কেটে আমরা এটাকে বেশ গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। তারপরে দেখবে আমরা এর মধ্যে এইটা যখন পেঁয়াজটা একটু বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে আসবে তারপরে আমরা একটু রসুন 1 চামচের মতন আমরা রসুন বাটা দিয়ে দেব। দিয়ে রসুন বাটা দেওয়ার পরে আমরা এইটাকে সঙ্গে ভালো করে একটু কষে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধ বা পেঁয়াজের কোনো কাঁচা গন্ধ যাতে না বেরোয় বা না ছাড়ে, সেই কারণে আমরা আগে রসুনটাকে দিয়ে ভালো করে ভেজে নেব। দেখো পেঁয়াজের সঙ্গে রসুনটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ পেঁয়াজটাও খুব একটা লাল হয়নি, এটাকে খুব লাল করে ভাজার দরকার নেই। তার মধ্যে দিয়ে দিলাম, দেখো আমরা টমেটো দিয়ে দিয়েছি আর যে ভেজে রাখা আলুগুলো সেইগুলোকেও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এর সঙ্গেই ভালো করে কষাটাও হবে আর এদিকে পেঁয়াজটার সঙ্গে বেশ ওর মাখা মাখার ভাবটাও চলে আসবে। সেই জন্যে আমরা আলুটা যেহেতু একটু সিদ্ধ করতে হবে সেই জন্যেই আমরা আলুটাও দিয়ে দিয়েছি। আর দেখো 1 চামচের মতন আমরা আদা বাটা দিয়ে দিয়েছি। আর তার মধ্যে দেখো আমরা পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আদা ফাদা দিয়ে বেশ ভালো করে আমরা এটাকে কষে নেব, যাতে আদার গন্ধ ভাবটা না কেটে যায়। সেই জন্য আমরা আদাটাকেও বেশ ভালো করে কষে নিতে হবে। তারপরে এর ব্যালেন্সটা রাখার জন্য আমরা অল্প পরিমাণে 1/2 চামচের মতন আমরা চিনি দিয়েছি। চিনি দিয়ে আলুর সঙ্গে বেশ ভালো করে আমরা কষে নেব। তারপরে এখন আমরা দিচ্ছি একটু হলুদটা দিয়ে আমরা এর সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর সব কিছু মশলাই কিন্তু এর সঙ্গে এবার অ্যাড করতে হবে। আর এখানে দেখো পরিমাণ মতন আমরা লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো দিয়েও আমরা এর সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে আমরা এটাকে কষে তারপর দেখো একটু অল্প পরিমাণে জল ঢেলে দিয়েছি। অল্প পরিমাণের মধ্যে আমাদের আলুটা সেদ্ধ হওয়ার মতন আমরা এটাকে জল ঢেলে দিয়েছি। জল ঢেলে আর এটাকে আমরা চাপা দিয়ে 10-15 মিনিটের মতন একটু লো হিটে এটাকে আমরা কুক করতে দেব। তারপরে দেখো ঢাকনা খোলার পরে দেখছি আমাদের আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা একটু বাকি আছে, সেই জন্যে আমরা আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে
আমরা এটাকে আবার চাপা দিয়ে, আর দেখো জলটা একটু কমে গেছিলো, সেই জন্য আমরা জলটারও পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে আমরা এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আমরা চাপা দিয়ে এটাকে আবার 10-15 মিনিটের মতন আমরা কুক করতে দেব। দেখো আমরা এটাকে চাপা দিয়ে দিচ্ছি, এইটা চাপা দেওয়া হবে, এটা 15 মিনিটের মতন আমরা রেখে দেবো, রেখে চাপাটা খুলে নেব। আর এর মধ্যে দেখো আমাদের মোটামুটি আলু অনেক সেদ্ধ হয়ে গেছে, মানে কুক হয়ে গেছে ভালোভাবে, দেখতে পাচ্ছ। আর গ্রেভিটাও অনেকটা কমে এসেছে। তারপরে দেখো আমরা এর মধ্যে যে সেদ্ধ করে রাখা জল ঝরানো আমরা এঁচড়গুলো সব দিয়ে দেব। এঁচড়গুলোকে সব দিয়ে এবার এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে এইটাকে মিশিয়ে নিতে হবে। যখন আলুটা আমাদের সেদ্ধ হয়ে আসবে তখনই আমাদের এঁচড়টা মেশাতে হবে। তার আগে মেশালে আমাদের এঁচড়টা গলে যাবে, শুধু আলুগুলোই পড়ে থাকবে, কোনো এঁচড়ে কোনো এটা পাওয়া যাবে না। সেই কারণে দেখো আমরা এঁচড়টাকে দিয়ে বেশ এখন ভালো করে আস্তে আস্তে করে আমরা এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখো এর সঙ্গে বেশ ভালো করে মেশানো আমাদের হয়ে গেছে। তারপরে আমরা একটুখানি মশলা অ্যাড করছি। দেখো এর সঙ্গে আমরা একটু রেড চিলি দিয়ে দিলাম, 1/2 চামচের মতো রেড চিলি দিয়েছি। তারপরে দিচ্ছি দেখো একটু গরম মশলা গুঁড়ো, 1/2 চামচের মতন আমরা গরম মশলা গুঁড়ো দেবো। কিন্তু আমরা ফোড়নেতেও গরম মশলা দিয়েছিলাম, সেই জন্য একটু অল্প পরিমাণে আমরা গরম মশলা দিলাম। আর এদিকে একটু মিট মশলা দিয়ে দিলাম, যাতে এঁচড়টা হবে ঠিক মাংসের মতো টাইপের। একদম মাংস কি খাবে, তার মানে এঁচড়টা দিয়েই এত সুন্দর খেতে লাগবে, মাংসকে হার মানিয়ে দেবে। আর দেখো একটু পরিমাণ মতন জল দিয়ে আমরা এটাকে বেশ ভালো করে কষে নিয়েছি। কষে নিয়ে আমরা এটাকে দেখো এবারে খানিকটা বেশ ভালো করে কষার পর আমরা এটাকে জল দিয়ে আমরা এটা চাপা দিয়ে রেখে দেবো, চাপা দিয়ে একটু সেদ্ধ হতে দেবো। একটু জল দিয়ে দিচ্ছি যাতে বেশ এটা তলার দিকে না ধরে যায়। আর এর সঙ্গে একটু ফুটতে দিতে হবে যাতে মশলাটাও এঁচড়ের মধ্যে ঢোকে, সেই কারণে আমরা 5 মিনিটের মতন আমরা চাপা দিয়ে কুক করলাম। তারপরে চাপাটা খুলে নিয়েছি। আর দেখো এর মধ্যে আমাদের মোটামুটি অনেকটা রান্না হয়ে গেছে। এবার এঁচড়টাকে আমরা একটু ঢেলে নেব। ঢেলে নিয়ে আমরা যে চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে বেঁচে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেইটাকে আমরা তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। এইভাবে চিংড়ি মাছ দিয়ে তোমরা যদি আগেও প্রথমের দিকেও যদি এই চিংড়ি মাছটা ভেজে রাখতে পারো তাতেও কোনো অসুবিধা নেই। চিংড়ি মাছটা যখন খুশি ভাজতে পারো, এটা লাস্টের দিকেও ভাজতে পারো বা প্রথমের দিকে। দেখো চিংড়ি মাছটা আমাদের ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছ থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে দেখতে পাচ্ছ। আবার এর মধ্যেই আমরা এই ভাজা চিংড়ি মাছের মধ্যেই আমরা কিন্তু এবার এঁচড়ের এটা পুরোটাই দিয়ে দেবো। দেখো চিংড়ি মাছটা আমাদের ভাজা হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু সমস্ত এঁচড়টাকে আস্তে আস্তে তরকারিটাকে ঢেলে দেব। সমস্ত তরকারিটা ঢেলে দেওয়ার পর আমরা এর সঙ্গে বেশ ভালো করে এবারে মিশিয়ে এবারে এইটাকে ফুটতে দেব। দেখতে পাচ্ছ আর যে বাটিটার মধ্যে আমরা ঢেলে রেখে দিয়েছিলাম সেখানে থেকে একটু জল ঢেলে ভালো করে ধুয়ে আমরা এর মধ্যে জলটা দিয়ে দিলাম, যাতে আমাদের জল তো লাগবেই, সেই কারণে আমরা বাটিটাকেও ধুয়ে জলটা দিয়ে দিলাম। আর দেখো আমাদের চিংড়ি মাছের এটা পুরি মোটামুটি রেডি হয়ে গেল। এটাকে একটু বেশ অনেকটা ফুটবে, তারপরে আমরা এইটাকে সার্ভ করতে পারবো। যতটা ফোটার পর আমাদের যে ভেতরে টেস্টটাও বেশ ঢুকে যাবে, চিংড়ি মাছের সঙ্গে এঁচড়ের বেশ একটা মিশ্রণটা বেশ ভালো হবে। দেখো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবে, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে সর্বপ্রথমে পৌঁছে যায়। আমার এঁচড় চিংড়িটা তোমাদের কেমন হয়েছে?